আর একটু বাড়ুক, 2-1 মিনিট ওয়েট করি। আর এর মধ্যে একটু রিভিউ করি। তো তোমরা আছো ভালো সবাই? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ রাখছে ভালো। আমরা গত ক্লাসে সল্টিং ইন সল্টিং আউট ইফেক্ট নিয়ে আলোচনা করেছিলাম। ফাইনালি সল্টিং আউট ইফেক্টের কিছু প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করা হয়েছিল। সল্টিং ইন ইফেক্ট বলতে আমরা কি আলোচনা করেছিলাম? সুজন আলী বলো তো, কি বলে, কি বুঝতে পারছো? সল্টিং ইন ইফেক্ট বলতে আমরা কি আলোচনা করেছিলাম? সল্টিং ইন ইফেক্টটা হচ্ছে, এই তোমরা শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। সল্টিং ইন ইফেক্ট হচ্ছে যদি আমরা আয়নিক স্ট্রেন বাড়াই কোনো সলিউশনের মধ্যে, তাহলে সলিউশনের আয়নিক স্ট্রেন বাড়ার সাথে সাথে যদি সলিবিলিটি বাড়তে থাকে, তাহলে আমরা এটাকে বলবো সল্টিং ইন ইফেক্ট। আর সল্টিং আউট ইফেক্ট হচ্ছে যদি আমরা আয়নিক স্ট্রেন বাড়াতে থাকি, যদি সলিউশনের সলিবিলিটি কমে যায়, অর্থাৎ প্রিসিপিটেট পড়ে যায়, অদক্ষেপ পড়ে যায়, সলিবিলিটি কমে যায়, তাহলে আমরা এই ঘটনাটাকে, ফেনোমেননটাকে আমরা বলবো সল্টিং আউট ইফেক্ট। এবং সল্টিং আউট ইফেক্টের মধ্যে আমরা কিছু অ্যাপ্লিকেশন বলেছিলাম। একটা হচ্ছে কোন একটা মিক্সচার অফ প্রোটিন থেকে প্রোটিন গুলোকে সেপারেট করার জন্য সল্টিং আউট ইফেক্ট অ্যাপ্লিকেশন আছে এখানে। সল্টিং ইফেক্ট, সল্টিং আউট ইফেক্টের অ্যাপ্লিকেশন আছে। সেকেন্ডলি হচ্ছে কোন একটা সিস্টেম থেকে পার্টিকুলারলি কোন একটা প্রোটিনকে, মূলত একই কথা, প্রোটিন গুলো আসলে সেন্সিটিভ টু নাম্বার অফ ওয়াটার মলিকুলস ইন দ্য হাইড্রেশন শেল। হাইড্রেশন শেলে যে নাম্বার অফ ওয়াটার মলিকুল গুলো আছে, এইটা প্রোটিন হাইলি সেন্সিটিভ। কারণ হচ্ছে যখন তোমার আয়নিক স্ট্রেন বাড়ানো হয় তখন কি হয়, সল্টের কোন একটা ইলেকট্রোলাইট বা সল্ট আয়নিক সল্টিং আউট এজেন্ট হিসাবে ইউজ করা হয়। সেক্ষেত্রে সল্ট গুলোকে হাইড্রেশনের জন্যই ওয়াটার মলিকুলের প্রয়োজন হয়। কাজেই নাম্বার অফ অ্যাভেলেবল ওয়াটার মলিকিউলস এটা কি বলে অ্যাভেলেবল থাকে না, যার কারণে ধীরে ধীরে সলিবিলিটি কমে যায় এবং এটা প্রেসিপিটেট করে যায়। আজকে আমরা ডোনান ইফেক্ট আলোচনা করব। ডোনান ইফেক্ট আলোচনা করব, এটা হচ্ছে ব্রিটিশ কেমিস্ট ফ্রেডরিক জি ডোনান, উনি 1911-এ এই এক্সপেরিমেন্টালি এই ফেনোমেননটা অবজার্ভ করেছেন। এটা হচ্ছে স্মল ডিফিউজিবল আয়ন গুলো কিভাবে একটা সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে ডিফিউজিবল আয়ন গুলো পাস করবে, ম্যাক্রোমলিকুলার আয়নগুলো ইমপারমিয়েবল হবে, পাস করবে না। তাহলে এখানে ম্যাক্রোমলিকুলার ইলেকট্রোলাইট যদি হয় এক পাশে, যে ঘটনাটা ঘটে সেই জিনিসটাকে উনি ডিসকভার করেছেন ওনার কাজের মধ্য দিয়ে। তো তাহলে এই ডোনান ইফেক্টটা ডিসক্রাইবস করছে যে ইট ডিসক্রাইবস দ্য ইকুইলিব্রিয়াম ডিস্ট্রিবিউশন অফ স্মল ডিফিউজিবল আয়ন্স অন দ্য টু সাইডস অফ দ্য মেমব্রেন that is freely permeable to these ions but impermeable to macromolecular ions in the presence of macromolecular electrolyte on one side of the membrane. তাহলে আমরা এই ঘটনাটা বোঝার জন্য আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন নেব এবং এই মেমব্রেনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। যেমন এই যে দেখো এখানে দেয়া আছে, আমরা এই একটা সেলকে সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে সেলটাকে দুই ভাগ করলাম। তাহলে দুই পাশে দুই ধরনের ম্যাটেরিয়ালস থাকবে, সেটা আমরা আলোচনার মধ্যে দিয়ে আসি।
তাহলে একটা সেল নিব যেটা সেপারেটেড ইনটু টু পার্টস বাই এ সেমি পারমিয়েবল মেমব্রেন which allows the diffusion of water and small ions but not protein molecules. তাহলে আমরা এখানে একটা সেল নিচ্ছি, সেলকে আমরা বা একটা সিস্টেম যেভাবে বোঝো, মাঝখানে আমরা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে দিব। তাহলে দুই পাশে যে ম্যাটেরিয়ালস গুলো আছে, ওয়াটার, স্মল আয়ন, এরা সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে ডান থেকে বামে, বাম থেকে ডানে আসতে পারবে, বাট প্রোটিন মলিকিউলস এই মেমব্রেনটাকে পাস করতে পারবে না। তাহলে এখানে তিনটা ঘটনা আমরা দেখতে চাই, আলোচনা করতে চাই। একটা হচ্ছে কেস অন protein solution is placed in the left compartment and water is placed in the right compartment. প্রথম ক্ষেত্রে আমরা যে সেলটাকে দুই ভাগ করলাম, রাইট পাশে ওয়াটার মলিকিউল নেব আর লেফট কম্পার্টমেন্টে লেফট পাশে আমরা প্রোটিন সলিউশন নেব। প্রোটিন সলিউশন নেব, আর প্রোটিন সলিউশনটা হচ্ছে নিউট্রাল স্পিসিস। প্রোটিন মলিকিউলগুলো নিউট্রাল স্পিসিস। এই যেখানে দেখো, এটা হচ্ছে প্রোটিনের আয়ন, এটা সোডিয়াম আয়ন। এখন না, এটা সেকেন্ড কেজের ক্ষেত্রে। আচ্ছা, তোমরা এমনি ইমাজিন করো যে লেফট পাশে আমরা নিউট্রাল প্রোটিন নিয়েছি, রাইট পাশে ওয়াটার নিয়েছি, তাহলে কি ঘটনা ঘটবে? প্রোটিনটা রাইট পাশে আসতে পারবে না, ওয়াটার মলিকিউল রাইট থেকে লেফটে যেতে পারবে, লেফট থেকে রাইটে আসতে পারবে। তাহলে মূলত এখানে ওয়াটার হচ্ছে এখানে সলভেন্ট হিসাবে আছে, প্রোটিন মলিকিউলের কনসেন্ট্রেশন হচ্ছে সি, সলিড হচ্ছে এখানে প্রোটিন মলিকিউল, তাহলে এর কনসেন্ট্রেশন সি মোল পার লিটার। কাজে অসমোটিক প্রেসারটা কি হবে? অসমোটিক প্রেসারটা হবে, আমরা অসমোটিক প্রেসার ল থেকে কি জানি? অসমোটিক প্রেসার ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। স্মরণ আছে তোমাদের? জি স্যার। ফার্স্ট ইয়ারে পড়েছো মেবি। তাহলে এখানে যেহেতু আমাদের প্রোটিন সলিউশনের কনসেন্ট্রেশন হচ্ছে সি, সেই হিসাবে আমরা এই অসমোটিক প্রেসার পাই ওয়ান, আমাদের ফার্স্ট কেসের জন্য আমরা পাই ওয়ান দিয়েছি, সেকেন্ড কেসের ক্ষেত্রে পাই টু দিব, থার্ড কেসের ক্ষেত্রে পাই থ্রি দিব। মূলত হচ্ছে অসমোটিক প্রেসার পাই, তাহলে পাই ওয়ান ইকুয়াল টু সি আর টি হবে। Thus, from a measurement of the osmotic pressure, we can readily determine the molar mass of the protein molecules. Concentration যদি আমার জানা থাকে আর এবং টি, টি তো হচ্ছে টেম্পারেচার, এটা কি বলে গ্যাস কনস্ট্যান্ট। সি যদি আমার জানা থাকে, সি হচ্ছে কি? কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন। তাহলে কনসেন্ট্রেশন, ওখান থেকে আমরা আবার মলিকুলার ম্যাসও বের করতে পারবো। আচ্ছা, কেস টু, তাহলে আমরা ফার্স্ট কেসে কি আলোচনা করলাম যে এখানে প্রোটিন মলিকিউলটা আছে নিউট্রাল স্পিসিস, লেফট কম্পার্টমেন্টে রেখেছি, এর কনসেন্ট্রেশন সি, রাইট পাশে ওয়াটার আছে, প্রোটিন মলিকিউলটা লেফট পাশে রয়ে যাবে, ডান পাশে যেতে পারবে না। কাজে যেহেতু কনসেন্ট্রেশন সি লেফট পাশে, অন্য পাশে কনসেন্ট্রেশন নেই, কাজে এখানে অসমোটিক প্রেসারটা একটা ক্রিয়েট করবে। দিস ইজ ডিউ টু অনলি দা কনসেন্ট্রেশন অফ প্রোটিন সলিউশন। কাজে এটা অসমোটিক প্রেসারটা কনসেন্ট্রেশনের সমানুপাতিক হবে, পাই ওয়ান ইকুয়াল টু সিআরটি হবে। আচ্ছা, কেস টু, এই ক্ষেত্রে প্রোটিনটা হচ্ছে ইজ দ্য অ্যানায়ন অফ সোডিয়াম সল্ট, অ্যানায়ন অফ সোডিয়াম সল্ট, এবং এটা একটা স্ট্রং ইলেকট্রোলাইট। স্ট্রং ইলেকট্রোলাইট হলে কি হবে? হাইলি ডিসোসিয়েট হবে। হাইলি ডিসোসিয়েটেড হবে, অথবা আমরা এটা আরো সহজভাবে বলতে পারি কমপ্লিটলি ইয়েতে যাবে, ডিসোসিয়েশন, আয়নাইজেশনে যাবে। তাহলে প্রোটিনটা হচ্ছে অ্যানায়ন অফ সোডিয়াম সল্ট। তাহলে পজিটিভলি চার্জড হিসাবে সোডিয়াম আয়ন থাকবে, নেগেটিভলি চার্জড হিসাবে প্রোটিন অ্যানায়নটা হবে।
তাহলে আমরা এখানে যদি আমরা এই ক্ষেত্রেও এই সোডিয়াম সল্ট অফ প্রোটিন এটাকে আমরা লেফট কম্পার্টমেন্টে রাখছি, যার কনসেন্ট্রেশন হচ্ছে সি মোল পার লিটার। তাহলে সি মোল পার লিটার যদি সোডিয়াম এই প্রোটিনের ইলেকট্রোলাইট হয়, তাহলে সোডিয়ামের কনসেন্ট্রেশন কত হবে? সোডিয়াম আয়নের সিমলে হবে। সি মোলই হবে। সেম। প্রোটিন অ্যানায়নের কনসেন্ট্রেশনও তাই হবে। এখন আমরা রাইট কম্পার্টমেন্টে এখনো আমরা ওয়াটারই দিচ্ছি। তাহলে রাইট কম্পার্টমেন্টে পিওর ওয়াটার, লেফট কম্পার্টমেন্টে আমরা রাখছি প্রোটিন, বাট প্রোটিন ইজ দ্য অ্যানায়ন অফ সোডিয়াম সল্ট, কি বলে, এবং এটা স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে রাইট পাশে কেস 1 এর মতো রাইট পাশে ওয়াটার থাকছে, লেফট কম্পার্টমেন্টে প্রোটিন আছে, বাট এটা ইলেকট্রোলাইট হিসাবে আছে। আচ্ছা, এখন সোডিয়াম আয়ন ডিফিউজিবল, তাই না? স্মল আয়ন, এইটা মেমব্রেনের মধ্য দিয়ে রাইট পাশে যেতে পারবে, কি বলো? জি স্যার। তাহলে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন লেফটে কত থাকবে, রাইটে কত থাকবে? ইকুয়াল ইকুয়াল। ইকুয়াল ইকুয়াল হবে না। কারণটা হচ্ছে এখানে রাইট কম্পার্টমেন্টে অনলি ওয়াটার রয়েছে, লেফট কম্পার্টমেন্টে সোডিয়াম আয়ন এবং প্রোটিন অ্যানায়ন। ইলেকট্রিক্যাল নিউট্রালিটির জন্য যত সংখ্যক প্রোটিন আছে তত সংখ্যক অ্যানায়নের অপোজিট চার্জ লাগবে, সোডিয়াম আয়ন লাগবে। তাহলে কি হবে? সম্পূর্ণ সোডিয়াম আয়ন কি হবে? ইলেকট্রিক্যাল নিউট্রালিটির জন্য লেফট কম্পার্টমেন্টেই থাকবে। তাহলে এখানে সি মোল পার লিটার সোডিয়াম আয়ন থাকবে, সি মোল পার লিটার প্রোটিন অ্যানায়ন থাকবে। তাহলে অসমোটিক প্রেসার কি হবে? আগে যখন নিউট্রাল প্রোটিন ছিল তখন সি মোল পার লিটারের জন্য আমরা অনলি সিআরটি পেয়েছি, এই যে পাই 1 ইকুয়াল টু সিআরটি। তাহলে এখন হচ্ছে স্পিসিস দুইটা, একটা সোডিয়াম পজিটিভলি চার্জ সোডিয়াম আয়ন, অর্থাৎ সোডিয়াম ক্যাটায়ন বলি, আর প্রোটিনটা আছে অ্যানায়ন হিসেবে। তাহলে ওইটার একটা কনসেন্ট্রেশন সি অ্যানায়ন, আর ক্যাটায়ন সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন সি। তাহলে কনসেন্ট্রেশন ডাবল হয়ে গেল এখানে 2 সিআরটি। তাহলে 2 সিআরটি এটাকে আমরা যদি ইকুয়েশন 1 এর সাথে কম্পেয়ার করি, তাহলে একটা বলতে পারি যে পাই 2 ইকুয়াল টু 2 পাই 1, অথবা আরেকটা বলতে পারি যে পাই 2 ইকুয়াল টু 2 সিআরটি, দ্যাট ইজ অসমোটিক প্রেসার কেস 1 এর ডাবল হয়ে যাচ্ছে। যেহেতু এখানে আমরা সি, প্রথমে কনসেন্ট্রেশন সি ছিল, নিউট্রাল প্রোটিন ছিল, কিন্তু এখন কি হয়েছে? স্ট্রং ইলেকট্রোলাইট নিয়েছি আমরা, প্রোটিনটা সোডিয়ামের সল্ট হিসাবে আছে, প্রোটিন পার্টটা অ্যানায়ন হিসাবে আছে। যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট কমপ্লিট আয়নাইজেশনে যাবে, কাজে সি মোল পার লিটার সল্ট থেকে সি মোল সোডিয়াম আয়ন প্রডিউস করবে, সি মোল পার লিটার প্রোটিন অ্যানায়ন তৈরি করবে। কাজে এখানে দুইটা স্পিসিস থাকছে, দুইটা স্পিসিসই অসমোটিক প্রেসারে কন্ট্রিবিউট করবে। কাজে আমরা কনসেন্ট্রেশন সি প্লাস সি 2 সি দেখছি, তাহলে ডাবল হয়ে যাচ্ছে অসমোটিক প্রেসার। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার, শোনা জি যাচ্ছে। স্যার। কিন্তু মাঝখানে কি হয়ে গেল? মাঝখানে মনে হচ্ছিল যে তোমাদের কানেকশনটা চলে গেছে। আচ্ছা, তাহলে আমি এই সর্বশেষ যেটা বলছিলাম যে অসমোটিক প্রেসার সেকেন্ড কেসে এটা অসমোটিক প্রেসার ডাবল হয়ে যাচ্ছে। অসমোটিক প্রেসার যদি ডাবল হয় তাহলে ধরো পাই 2 ইকুয়াল টু 2 সিআরটি, তাহলে মোলার ম্যাস কি হবে?
হাফ হয়ে যাবে। হ্যাঁ, এক্ষেত্রে মোলার মাস হাফ হয়ে যাবে অ্যাকর্ডিং টু ইকুয়েশন। আচ্ছা, আমরা থার্ড কেসে আসছি। এই যে দেখো, সেকেন্ড কেসে ছিল লেফটে আমরা সোডিয়াম আয়ন এবং প্রোটিন অ্যানায়ন, 3 মোল পার লিটার ছিল আমাদের সোডিয়াম সল্ট অফ প্রোটিন। এটা ডিসোসিয়েশন হয়ে 3 মোল পার লিটার কি বলে সোডিয়াম আয়ন ছিল, প্রোটিন ছিল, রাইট পাশে ওয়াটার ছিল। এখন কেস থ্রিতে আমরা কেস টুর মতো লেফট পাশে 3 মোল পার লিটার সোডিয়াম সল্ট অফ প্রোটিন রাখছে। রাইট কম্পার্টমেন্টে আমরা নিচ্ছি সোডিয়াম ক্লোরাইড। এই তোমরা আছো? আচ্ছা স্যার। জি স্যার। কিন্তু আমার এখানে কি ঝামেলা হচ্ছে মনে হচ্ছে। স্যার আমরা শুনতে পাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না স্যার। না, আমার অটো এই ভিডিও অফ হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখা যাক জুমে প্রবলেম করছে কিনা, নাকি নেটে প্রবলেম করছে। যাই হোক, দেখি আগাতে থাকি। তাহলে কেস থ্রিতে আমরা কেস টু এর মতো লেফট কম্পার্টমেন্টে আমরা প্রোটিন সল্টটা নিচ্ছি, রাইট কম্পার্টমেন্টে আমরা সোডিয়াম ক্লোরাইড দেবো। সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন হচ্ছে বি। তাহলে দেখো, এই যে এই অ্যারেঞ্জমেন্টটা সিটা হচ্ছে এটা, মূলত এটা লেফটে আমরা সোডিয়াম সল্ট অফ প্রোটিন নিচ্ছি, রাইট কম্পার্টমেন্টে আছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে এটা ডিসোসিয়েশন হয়ে বি মোল পার লিটার সোডিয়াম আয়ন, বি মোল পার লিটার ক্লোরাইড আয়ন থাকছে। আচ্ছা, এখন কি ঘটনা হবে বলতো? সেকেন্ড কেসে ছিল যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটির জন্য সোডিয়াম আয়ন যেতে পারে না। এখন রাইট পাশে সোডিয়াম ক্লোরাইড রয়েছে, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন। এখন সোডিয়াম আয়নটা রাইট পাশ থেকে লেফটে যাবে, আর লেফট থেকে রাইটে আসবে। এসে একটা পর্যায়ে এসে, আচ্ছা, একটা নির্দিষ্ট পরিমাণ, এখানেও আবার বিষয় আছে তোমার। রাইট পাশে লেফটে যেমন ইলেকট্রিক্যাল নিউট্রালিটির দরকার আছে, রাইটেও ইলেকট্রিক্যাল নিউট্রালিটির দরকার আছে, যার কারণে সমান পরিমাণ সোডিয়াম এবং ক্লোরাইড লেফটে যাবে। বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমরা ধরে নেই এক্স পরিমাণ এই সোডিয়াম আয়ন, এক্স পরিমাণ ক্লোরাইড আয়ন রাইট থেকে লেফটে আসবে। তাহলে রাইট থেকে যদি এক্স পরিমাণ সোডিয়াম আয়ন যায়, তাহলে কনসেন্ট্রেশন রাইটে থাকবে কত? বি মাইনাস এক্স। বি পরিমাণ ক্লোরাইড আয়ন যদি রাইট থেকে লেফটে যায়, তাহলে রাইটে ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন কত থাকবে? বি মাইনাস এক্স থাকবে। আচ্ছা, লেফটে সোডিয়াম আয়ন বাড়ছে কতটুকু? এক্স পরিমাণ। তাহলে সি ছিল সি প্লাস এক্স হয়েছে। প্রোটিন এটা আনঅল্টার্ড থাকবে, আর অতিরিক্ত আসছে কি ক্লোরাইড অ্যানায়ন, এটা এক্স পরিমাণ। তাহলে এই পাশেও কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রালি আছে, সি প্লাস এক্স, সি প্লাস এক্স। এখানেও বি মাইনাস এক্স, বি মাইনাস এক্স সমান সমান পরিমাণ আছে। আচ্ছা, সেই কথাটা এখানে বলেছে, অ্যাট ইকুইলিব্রিয়াম এ সার্টেন অ্যামাউন্ট x mole per liter of sodium and chloride ions has diffused through the membrane from right to left, creating a final state shown in figure, মানে আগের ফিগারটাতে দেখানো হয়েছে। Condition of equilibrium allows us to equate the chemical potentials of sodium chloride in the two compartments as follows. আচ্ছা, এখন তাহলে যখন ইকুইলিব্রিয়ামে আসবে, তাহলে কি হবে? সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশনটা লেফটে এবং রাইটে কি হবে? সমান হবে, তাই না? বুঝতে পেরেছো? হ্যাঁ নিজামুদ্দিন, স্যার আবার একটু বলেন স্যার, বুঝতে পারি না স্যার। মনে করো এখানে লেফটে ছিল সি কনসেন্ট্রেশনের সোডিয়াম আয়ন, প্রোটিন আয়ন, রাইটে আমরা নিয়েছি বি কনসেন্ট্রেশনের সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন। এটা ইলেকট্রিক্যাল নিউট্রালিটির জন্য লেফট থেকে আসতে পারছিল না, কিন্তু এখন আমরা রাইটে নিয়েছি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড ডিফিউজিবল,
কাজেই এখান থেকে রাইটেও ইলেকট্রিক্যাল নিউট্রালিটির প্রয়োজন আছে, লেফটেও ইলেকট্রিক্যাল নিউট্রালিটির প্রয়োজন আছে। এখন রাইটে ইলেকট্রিক্যাল নিউট্রালিটির মেনটেনের জন্য সমান পরিমাণ সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন লেফটে যাবে, সেই ক্ষেত্রে বাম পাশের ইলেকট্রিক্যাল নিউট্রালিটিও মেনটেন হবে। তাহলে আমরা এখানে ধরে নিয়েছি যে এক্স পরিমাণ সোডিয়াম আয়ন, এক্স পরিমাণ ক্লোরাইড আয়ন রাইট থেকে লেফটে গেছে। তাহলে রাইটে কনসেন্ট্রেশন এখন এক্স পরিমাণ কমে গেল, তাহলে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন থাকছে বি মাইনাস এক্স, ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন থাকছে পি মাইনাস এক্স, এটা ইকুইলিব্রিয়াম অবস্থায়। আর লেফটে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে সি ছিল প্লাস এক্স এসেছে, সি প্লাস এক্স, আর ক্লোরাইড অ্যানায়ন এর এক্স পরিমাণ, প্রোটিন যেহেতু আনঅল্টার্ড আনচেঞ্জড সি পরিমাণ আছে। আচ্ছা, এখন আমরা কি বলতে পারি যে at equilibrium the concentration of sodium chloride in the left and right compartment is the same? জি স্যার, জি বলা স্যার। যায় স্যার। আচ্ছা, সেটা যদি বলতে পারি তাহলে আমরা এখানে এইভাবে বলতে পারি যে লেফটে chemical potential for sodium chloride equal to chemical potential of sodium chloride in the right compartment. তাহলে এটাকে আমরা কেমিক্যাল পটেনশিয়ালটাকে আমরা আবার এইভাবে অন্য কোথাও হয়তো এরকম দেখার কথা, স্ট্যান্ডার্ড কেমিক্যাল পটেনশিয়াল প্লাস 2RT লোন অ্যাক্টিভিটি প্লাস মাইনাস, এটা সোডিয়াম এবং ক্লোরাইড আয়নের জন্য অ্যাক্টিভিটি, লেফট কম্পার্টমেন্ট সোডিয়াম ক্লোরাইড, অ্যাকর্ডিংলি রাইট কম্পার্টমেন্টের এটা টার্মটা আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। এখানে নিউ নট হচ্ছে স্ট্যান্ডার্ড কেমিক্যাল পটেনশিয়াল এবং দুই পাশে এটা সেম, কাজে এটাকে আমরা এলিমিনেট করতে পারি। 2RT দুই পাশে সেম, এটাকে আমরা এলিমিনেট করতে পারি। ঠিক আছে, এখন আমরা কাজে লিখতে পারি কি অ্যাক্টিভিটি অফ লেফট কম্পার্টমেন্ট ফর সোডিয়াম ক্লোরাইড, অ্যাক্টিভিটি অফ সোডিয়াম ক্লোরাইড ফর দ্য রাইট কম্পার্টমেন্ট। মানে আয়নিক মেন আয়নিক অ্যাক্টিভিটি এ প্লাস মাইনাস, এটা হচ্ছে মানে অ্যাক্টিভিটি ফর ক্যাটায়ন, অ্যাক্টিভিটি ফর অ্যানায়ন, দুইটা গুণফল। তাহলে আমরা অ্যাক্টিভিটি অফ সোডিয়াম আয়ন, অ্যাক্টিভিটি অফ ক্লোরাইড আয়ন লেফট, অ্যাক্টিভিটি অফ সোডিয়াম আয়ন, অ্যাক্টিভিটি অফ ক্লোরাইড আয়ন রাইট, এইভাবে আমরা লিখতে পারি। এখন যেহেতু ডাইলিউট সলিউশন, লঘু দ্রবণ, ডাইলিউট সলিউশনের ক্ষেত্রে কনসেন্ট্রেশন যদি লো হয় তাহলে আমরা কি করতে পারি, অ্যাক্টিভিটিটাকে কনসেন্ট্রেশনে রিপ্লেস করতে পারি কনসেন্ট্রেশন টার্ম দিয়ে। তাহলে অ্যাক্টিভিটি অফ সোডিয়াম আয়নকে আমরা কনসেন্ট্রেশন টার্ম দিয়ে সোডিয়াম দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ সোডিয়াম আয়ন, অ্যাক্টিভিটি অফ ক্লোরাইড আয়নকে কনসেন্ট্রেশন অফ ক্লোরাইড আয়ন দিয়ে আমরা বলতে পারি। কাজে এখানে লেফট কম্পার্টমেন্টে অ্যাক্টিভিটি অফ সোডিয়াম আয়ন ছিল, ক্লোরাইড আয়ন ছিল, রাইট কম্পার্টমেন্টে তাই ছিল, আমরা এটা জাস্ট কনসেন্ট্রেশন দিয়ে আমরা এই করেছি। এখন দেখো লেফটে সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশন কত, একটু আমরা আগে ফিগারে দেখে সি প্লাস এক্স, ক্লোরাইড আয়নের হচ্ছে এক্স পরিমাণ, আর রাইটে সোডিয়ামের পরিমাণও বি মাইনাস এক্স, ক্লোরাইড আয়নের কনসেন্ট্রেশন বি মাইনাস এক্স। এখন এটাকে আমরা যদি সলভ করি তাহলে এক্স এর ভ্যালু আমরা পাই বি স্কয়ার ডিভাইডেড বাই সি প্লাস টুয়াইস বি। এটা আমরা এই ইকুয়েশনটাকে আমরা সলভ করলে এটা আমরা পাই। এটা হয়তো আর তুমি যদি মনে করো যে না জটিলতা আমি মনে রাখবো না, তুমি জাস্ট এটাকে সলভ করলে 2-3টা লাইন বাড়বে, ইজিলি এটা পেয়ে যাবে। আচ্ছা, এক্সটা কি তাহলে? এক্সটাকে আমরা কি বলেছিলাম? এক্সটা আমরা ধরেছিলাম কি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড রাইট থেকে লেফটে ডিফিউজ হয়েছে, তাই না, শিফট হয়েছে, সেই পরিমাণটাকে আমরা এক্স ধরেছিলাম। তাহলে দেখো এই এক্সটা এক্স বি এবং সির উপর ডিপেন্ডেন্ট, ইকুয়েশন থেকে বোঝা যায়। জি স্যার। বি হচ্ছে কি, বি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সোডিয়াম ক্লোরাইড, সি হচ্ছে কনসেন্ট্রেশন অফ সোডিয়াম সল্ট অফ
প্রোটিন, তাহলে মানে প্রোটিনের সোডিয়াম সল্ট ইলেকট্রোলাইট ফর্মে আছে, আমরা মূলত প্রোটিনই বলি। আচ্ছা, তাহলে এক্সটা কি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড রাইট থেকে লেফটে যাবে, এটা ইচ্ছা করলেই অনেক বেশি পরিমাণ যেতে পারবে না। আমি ঠিক বলেছি? জি স্যার। কারণ আমি বি পরিমাণ নিয়েছি, পুরো বি পরিমাণই রাইট থেকে লেফটে যাবে, সেটা তো সম্ভব না। কারণ কি, না আরো অনেক ফ্যাক্টর আছে। যেমন একটা বড় ফ্যাক্টর হচ্ছে লেফট পাশে নন ডিফিউজিবল অ্যানায়ন আছে। অ্যাকর্ডিং টু ইকুয়েশন আমরা দেখছি যে এক্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু সি। সির পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে এক্স এর পরিমাণ কমে যাবে, আর সি পরিমাণ যদি কম হয়, বির পরিমাণ বেশি হয়, তাহলে এক্স এর পরিমাণ বেড়ে যাবে। হ্যাঁ, এখন সেই জিনিসটা আমরা একটু আলোচনা করব যে এই যে দেখো, x that diffuses from right to left is inversely proportional to the concentration of non-diffusible anion, concentration C, in the left compartment. This unequal distribution of diffusible ions, sodium and chloride ions, in the two compartments is the result of Donan effect. এখন বুঝতে পেরেছো মানে ডোনান ইফেক্টের মূল ঘটনাটা কি, মানে কেন ডোনান ইফেক্ট, কি ব্যাপার এটা? এখানে এই যে আমরা কি পরিমাণ আয়ন রাইট থেকে লেফটে যাবে, এটা আবার এফেক্টেড বাই দ্য প্রেজেন্স অফ দ্য নাম্বার অফ মলিকিউলস অফ ম্যাক্রোমলিকুলার অ্যানায়ন। অর্থাৎ প্রোটিন যেটা লেফটে রয়েছে সেটা নন ডিফিউজিবল, তাই না? সে সেমি পারমিয়েবল মেমব্রেনের মধ্য দিয়ে ডিফিউজ করতে পারছে না। কাজেই এর পরিমাণের উপর ডিপেন্ড করবে কি পরিমাণ যাবে। অর্থাৎ এর পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে সে ক্ষেত্রে অল্প পরিমাণ এক্স রাইট থেকে লেফটে যাবে, আর যদি বির পরিমাণ সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, সির পরিমাণ কম হয়, বি যদি অনেক বেশি হয় সি কম হয়, তাহলে আমি সি কে তো নেগলেক্ট করতে পারি, তাই না? জি স্যার। সেই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণ সোডিয়াম ক্লোরাইড রাইট থেকে লেফটে যাবে। তাহলে এই যে কি মুসিবত, আমরা আপনার Slides-ও ভয়েস দেখা শুনতে যাচ্ছে, পাচ্ছি। স্যার আপনার ভয়েসও শোনা যাচ্ছে, স্লাইডও দেখা যাচ্ছে স্যার। আচ্ছা শুধু ক্যামেরাটা বোধহয় প্রবলেম জি করতেছে। স্যার, শুধু জি আপনারও স্যার। দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আগাই। তাহলে এই ঘটনাটাই হচ্ছে ডোনান ইফেক্টটা মূলত দায়ী। মানে একটা কম্পার্টমেন্টে নন ডিফিউজিবল ম্যাক্রোমলিকুলার অ্যানায়ন আছে, আর একটা পাশে ডিফিউজিবল। এখন লেফটের কনসেন্ট্রেশনটা যদি অনেক বেশি হয়, দিস উইল এফেক্ট দ্য ডিস্ট্রিবিউশন অফ বি ফ্রম রাইট টু লেফট। আর যদি রাইটে যদি এর পরিমাণটা অনেক বেশি হয়, এটা কিন্তু আমরা এলিমিনেট করতে পারি, এটা আমি একটু পরে আসতেছি। এইটাই মূলত কনক্লুশন হবে। বির পরিমাণ যদি অনেক বেশি হয় তাহলে আমরা সি কে এলিমিনেট করতে পারবো, তখন বি বি কেটে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু বি, অর্থাৎ সম্পূর্ণটাই রাইট বামে, রাইট টু লেফট, লেফট টু রাইটে আসা যাওয়া করতে পারবে। তাহলে সিটা প্রবলেম, সিটা যদি অনেক বেশি হয় তাহলে এই ডোনান ইফেক্টটা কি বলে ইফেক্টটা শো করবে। এই কি বলে দিস আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ডিফিউজিবল আয়ন্স ইন দ্য টু কম্পার্টমেন্ট ইজ দ্য রেজাল্ট অফ ডোনান এফেক্ট। এখন আমরা দেখো থার্ড কেসে আমরা অসমেটিক প্রেসার বের করে নেই। থার্ড কেসে অসমেটিক প্রেসারটা আমরা কিভাবে বের করব? রাইট এবং লেফটের নাম্বার অফ পার্টিকলস এর ডিফারেন্স থেকে। তাহলে টু কম্পার্টমেন্টের নাম্বার অফ পার্টিকুলার ডিফারেন্সটা হচ্ছে পাই 3 ইকুয়াল টু, দেখো লেফটে কি আছে, লেফট মাইনাস রাইট হিসাবে দেখেছে। তাহলে লেফটে কি আছে, সি পরিমাণ প্রোটিন অ্যানায়ন আছে, সি প্লাস এক্স পরিমাণ সোডিয়াম আয়ন আছে, এক্স পরিমাণ এটা কি ক্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন মাইনাস হচ্ছে 2b মাইনাস এক্স, একটা ক্লোরাইডের জন্য একটা সোডিয়াম আয়নের জন্য, মাল্টিপ্লাইড বাই আর টি।
তাহলে এটা সলভ করলে দেখা যায় twice c plus 4x minus twice b multiplied by rt। তাহলে আমরা x এর ভ্যালুটা আমরা জানি b স্কয়ার বাই c প্লাস twice b। এটা যদি আমরা এখানে বসিয়ে দেই তাহলে পাই 3 ইকুয়াল টু দাঁড়াবে, দেখো এটা আমরা যে কি বলে, আমরা যদি পুরোটাই করে নেই c প্লাস twice b, তাহলে এটা যাই হোক, এটা সিম্পলিফাই যদি করি 2c স্কয়ার প্লাস 2cb ডিভাইড বাই c প্লাস b rt, এটা আমরা পাবো জাস্ট লসাগু করে নিলেই। তাহলে এইটাকে দেখো দুইটা ঘটনা ঘটবে এখানে। একটা হচ্ছে বি এবং সির কার কনসেন্ট্রেশন কত। যদি সি অর্থাৎ প্রোটিনের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, বি এর পরিমাণ কম হয়, তাহলে আমরা নিচ থেকে উপর থেকে লব হার থেকে আমরা বি কে এলিমিনেট করতে পারি। তাহলে নিচে সি থাকছে, উপরে 2c স্কয়ার, তাহলে টয়েস সি থাকছে, টয়েস সি আর টি থাকছে। তাহলে 2c rt যদি থাকে তাহলে আমরা এটাকে বলতে পারি ইকুয়াল টু 2 পাই অন, অর্থাৎ অসমোটিক প্রেসার ডাবল হচ্ছে। তাহলে এই ঘটনাটা হচ্ছে জাস্ট সিমিলার টু কেস 2। বুঝতে পেরেছো? স্যার আরেকবার একটু যদি বলেন। মানে প্রোটিনের কনসেন্ট্রেশন সি মাস গ্রেটার দেন বি, তাহলে সেক্ষেত্রে সির পরিমাণ বেশি, বির পরিমাণ কম। আমরা লব হওয়ার দুই জায়গা থেকেই বি কে এলিমিনেট করতে পারি। এখানে 2cb এলিমিনেট করা যায়, এখানে 2b এলিমিনেট করা যায়। তাহলে উপরে 2c স্কয়ার থাকছে, নিচে সি থাকছে, কেটে কি হবে টয়েস সি আর টি থাকছে। তাহলে ইকুয়াল টু আমরা টয়েস পাই ওয়ান লিখছি। পাই ওয়ান ইকুয়াল টু কি, সিআরটি ছিল কেস ওয়ান এর ক্ষেত্রে, 2 পাই ওয়ান লিখছি। তাহলে এটা আমরা কখন পেয়েছিলাম, কেস 2 তে পেয়েছিলাম। অর্থাৎ প্রোটিনের কনসেন্ট্রেশন যদি অনেক বেশি হয়, সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন কম হয়, সেক্ষেত্রে যে ঘটনা রেজাল্ট পাবো সেটা কেস 2 এর মতো হবে। অর্থাৎ রাইটে ওয়াটার, লেফটে সোডিয়াম সল্ট অফ প্রোটিন, সেক্ষেত্রে যে ঘটনা পাবো, থার্ড কেসে যদি সোডিয়াম ক্লোরাইডের কনসেন্ট্রেশন অনেক কম হয়, প্রোটিনের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়, তাহলে একই ঘটনা হবে। আর যদি সোডিয়ামের কনসেন্ট্রেশন আমরা অনেক বেশি নিয়েছি, 20 মাস গ্রেটার দেন সি, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, সিটাকে এলিমিনেট করতে পারি। সি অনেক কম, বি অনেক বেশি, তাহলে সি এলিমিনেট করলাম, উপর থেকে এই টয়েস সি স্কয়ার এটা বাদ দিলাম, তাহলে 2cb বাই 2b, তাহলে বিবি কাটা যাবে, 2 কাটা যাবে, সিআরটি অনলি সিআরটি থাকছে পাই অন। দ্যাট মিন্স উইল গেট দ্য রেজাল্ট সিমিলার টু দ্যাট অফ কেস 1। আমরা কেস 1 এর মতোই আমরা রেজাল্ট পাবো। তাহলে এখান থেকে কি বুঝলাম বলো তো? স্যার যদি প্রোটিনের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকে তখন দেখা যায় যে স্যার আমরা সোডিয়াম আয়নের যে ইয়াটা থাকে ওটা আমরা ইগনোর করতে পারি, তখন প্রোটিনটা বেশি হবে, তখন এটা 2 গুণ হয়ে যাবে জেনারেল অবস্থা থেকে। আর যখন স্যার সোডিয়াম আয়নের কনসেন্ট্রেশনটা বেশি হবে প্রোটিন থেকে, তখন স্যার এটা জেনারেল অবস্থায় সিআরটি হবে আর কি।